আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। তো আজকে নিয়ে এসেছি একটি ভিন্ন রকম একটি পর্ব। নাম দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং প্রপার্টি। প্রপার্টি কি এই নিয়ে আজকে আলোচনা করব। যে প্রপার্টি কত রকম আছে, কি কি রকম আছে, প্রপার্টি দিয়ে আমাদের কি হবে সেগুলি নিয়ে আলোচনা করব। তো আলোচনা শেষে বুঝতে পারবেন আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। প্রথমে আসি আমরা, হোয়াট ইজ প্রপার্টি, স্লাইড নাম্বার 2। এনিথিং দ্যাট ক্যান বি ওন্ড or controlled, may have economic or personal value, can be transferred or inherited. আমি আবার পড়ছি, what is property? Property is anything that can be owned or controlled, may have economic or personal value, can be transferred or inherited. তিনটা লাইনের অর্থ আমি বুঝি নেই। এক নম্বর হচ্ছে প্রপার্টি কি সেটাই বোঝাচ্ছে কি, সেটা হচ্ছে এনিথিং দ্যাট ক্যান বি ওন্ড, যে কোনো জিনিস যেটার মালিক হওয়া যায়। এটার মালিক আমি। একজন বলতে পারবে যে এটার এই প্রপার্টির মালিক আমি, এই জিনিসটার মালিক আমি, এই জমিটার মালিক আমি, তাহলে এটা একটা প্রপার্টি। এই ঘরটার মালিক আমি, এবং এটা সে কন্ট্রোল করতে পারে যে এইখানে কে প্রবেশ করবে, কে বের হবে, কে থাকবে, কে থাকবে না, এগুলা সে কন্ট্রোল করতে পারে। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে হ্যাভ ইকোনমিক অর পার্সোনাল ভ্যালু, যে 2 নাম্বার হচ্ছে যে এটার ইকোনমিক মানে এটার অর্থনৈতিক ভ্যালু আছে, যে এটা বিক্রি করলে অনেক টাকা হবে, বা এটা তার নিজের কাছেই একটা দামি জিনিস, এটা হলো প্রপার্টি। প্রপার্টির আরেকটা ক্যারেক্টারিস্টিক হলো ক্যান বি ট্রান্সফার্ড অর ইনহেরিটেড, এটা ট্রান্সফার করা যায়। আমি আমার ভাইকে দিতে পারবো, আমার বোনকে দিতে পারবো, আমার বন্ধুকে দিতে পারবো, আমি একটা গরিবকে দিতে পারবো, একটা প্রতিষ্ঠানকে দিয়ে দিতে পারবো, তাহলে এটা ট্রান্সফার করে দিতে পারবো। অথবা এটা ইনহেরিটেড, আমি মরে গেলে আমার যে সাকসেসর আছে, যারা আমার বংশধর, তারা পাবে। এইগুলি হচ্ছে প্রপার্টির ক্যারেক্টারিস্টিক। তো এইরকম সুবিধা যেখানে আছে, যে জিনিস আছে, সেটাই হচ্ছে প্রপার্টি। নেক্সট স্লাইড নাম্বার 3, the types of property. Types of property are tangible property, intangible property, real property, personal property, digital property. বিভিন্ন রকম প্রপার্টি আছে, তার মধ্যে আছে টেনজিবল প্রপার্টি, ইনটেনজিবল প্রপার্টি, রিয়াল প্রপার্টি, পার্সোনাল প্রপার্টি এবং ডিজিটাল প্রপার্টি। তা আমি এই যে বিভিন্ন রকম প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলা একে একে বিশ্লেষণ করে আপনাদের সাথে বলবো যে কোনটা টেনজিবল প্রপার্টি, কোনটা ইনটেনজিবল প্রপার্টি, কোনটা রিয়াল প্রপার্টি, কোনটা পার্সোনাল প্রপার্টি, কোনটা ডিজিটাল প্রপার্টি। মূলত আমি ফোকাস করব ডিজিটাল প্রপার্টির উপরে। এটা
বোঝার জন্য আজকে আমার উদ্দেশ্য যে আমি আজকে আমার বন্ধুদেরকে নিয়ে ক্লিয়ার হব ডিজিটাল প্রপার্টি কি সেটা। তো স্লাইড নাম্বার 4 আছে tangible property. Tangible property refers to any physical corporeal asset that can be touched, seen, and measured. This classification encompasses both real property, such as homes and land, and personal property, such as equipment, vehicle, and furniture. প্রথমে আলোচনায় আসছি টেনজিবল প্রপার্টি কি। টেনজিবল প্রপার্টি হলো যেটা আছে, যেটা এক্সিস্ট করছে কোথাও, যে কারো কাছে, নিজের কাছে বা কোনো কোম্পানির কাছে, সেটাকে টাচ করা যায়, সেটাকে ছুঁয়ে দেখা যায়, ওই প্রপার্টিকে ছুঁয়ে দেখা যায় এরকম, এবং ছোঁয়া যায়, সিন করা যায়, চোখে দেখা যায়, এবং সেটাকে ফিতাটা মাপা যায়, শিকল দিয়ে মাপা যায়, মেজারিং টেপ দিয়ে মাপা যায়। তাহলে এই ধরনের প্রপার্টিকে বলা হচ্ছে টেনজিবল প্রপার্টি। তো তার মধ্যে আছে যেমন রিয়াল প্রপার্টি, যেটা রিয়েল এস্টেট বলি আমরা, যেমন হোমস অ্যান্ড ল্যান্ড, বাড়িঘর। তাহলে বাড়িঘর যে ঘরের মধ্যে টাচ করা যায়। আমি হজ করতে গিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তথা আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখতে গেছি, তাদের রেখে যাওয়া বাড়ি দেখতে গেছি। সে বাড়িগুলো এখন মসজিদে রূপান্তর করা হয়েছে, নামাজ পড়া হয় আর দর্শনার্থীদের জন্য একটা বিষয়। তা আমি অনেক কিছুই কল্পনা করলাম, সেখানে খেজুর গাছ আছে, সেটা দেখলাম, শুনলাম যে এটা সেই তখনকার আমলে যে খেজুর গাছ ছিল সেই গাছেরই পরে বীজ হইয়া যেগুলা বংশধর হয়েছে, সেই গাছের জাতি আছে এগুলি। তো আমি এক সময় ওই যে ঘর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহু যে ঘরে থাকতেন, সেই ঘরের ওয়ালে আমরা বলি বেড়া, মাটির তৈরি, সেগুলো আমি এভাবে টাচ করলাম। আমার অনুভূতিতে লাগলো যে হয়তো এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা এখানে কোনো সময় হাত রাখছেন। আমি সেই অনুভূতিটা বোঝার জন্য এইভাবে হাত রাখলাম। তাহলে দেখেন, এইটা হলো রিয়াল প্রপার্টি, এখনো সেই প্রপার্টি আছে, সেটা হোম। এবং সেখানে কিছুক্ষণ হাঁটলাম, এই জমিতেই তারা হাঁটছেন, এই জমিতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু এখানে খেলা করছেন, সেখানে আমি কিছুক্ষণ হাঁটলাম, টাচ করলাম, এটা বোঝা যাচ্ছে। তাহলে এটা হলো রিয়াল প্রপার্টি। অ্যান্ড পার্সোনাল প্রপার্টি সাচ এজ ইকুইপমেন্ট, বিভিন্ন রকম যন্ত্রপাতি, যা আমাদের ল্যাবরেটরিতে লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি আছে, ইকুইপমেন্ট বলা হয় এগুলি। আমাদের বিভিন্ন রকম ফার্নিচার আছে, সেগুলো কিন্তু বিক্রি করা যায়, ট্রান্সফার করা যায়, ওন করা যায়। এইগুলি হলো পার্সোনাল প্রপার্টি। সেগুলি হচ্ছে ভেহিকল, গাড়ি। আমার একটা গাড়ি আছে, সেটা আমাকে কিনতে হয়েছে, এটা হয়তো এক সময় বিক্রি করা যাবে, এবং মারা গেলে এটা ওন করবে আমার সন্তানরা। তাহলে এইগুলো হলো পার্সোনাল প্রপার্টি। নাম্বার 5, স্লাইড নাম্বার 5, intangible property. Intangible property or intangible asset. প্রপার্টিকে কিন্তু ইউজুয়ালি আমরা অ্যাসেট বলি। আপনার কি কি অ্যাসেট আছে, ঢাকায় আপনার কি কি অ্যাসেট আছে, এরকম বলি। বাড়িতে কি অ্যাসেট আছে আপনার, গ্রামের বাড়িতে কি অ্যাসেট আছে, এই ধরনের।
তাহলে ওই প্রপার্টি যেটা বলতেছি আসলে ওটা কিন্তু অ্যাসেট, refers to resources and assets that possesses economic value but lack physical substance, meaning they cannot be touched or held. Instead of physical form, value is derived from legal rights, intellectual creations, financial agreements, or brand reputation. ইনটেঞ্জিবল যে প্রপার্টি আছে সেটাকে ওইটার বিপরীত টেঞ্জিবল, এটাকে টাচ করা যাবে না। এটা ইকোনমিক ভ্যালু আছে, এটার দাম আছে, এটা কেনা যায়, কিন্তু এটা ফিজিক্যালি এটা আপনি ধরতে পারবেন না, হাতে নিতেও পারবেন না যে ধরে থেকে। তাহলে এর ভ্যালু আছে, এর লিগাল রাইট আছে, মানে আইনগত আপনার অধিকার আছে তার মধ্যে। এটা আপনি যদি না দেন কেউ এটা নিতে পারবে না। ইন্টেলেকচুয়াল ক্রিয়েশন, এটা এরকম জমি জমার মতো না, এটা বুদ্ধি দিয়ে ক্রিয়েট করা যায়। যে আমি যে আজকে লেকচার তৈরি করতেছি এটা আপনি ধরতে পারবেন না, এটা ছুঁইতে পারবেন না, কিন্তু এটা ভ্যালু আছে। আপনি এটা শুনতেছেন কেন? শুনে কিছু শিখবেন। আমি এখানে আমার বুদ্ধি খাটিয়েছি এখানে। যদি এটা দেখার পরে আপনি কোনো রকমে আপনি এটাকে মনে করেন যে অযথা আমার টাইমটা নষ্ট হলো, তাহলে এর ভ্যালু নাই। কিছুটা ভ্যালু আছে, অনুভব করেন, কিছুটা ভ্যালু থাকবেই। এটা মনে করি আমি তৈরি করতেছি, এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই যে আপনি যে আমার লেকচারটা দেখতেছেন, এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটা দিয়ে আমি আপনি অন্যকে যেরকম উপকৃত করতেছি, এটা থেকে আমি ইনকামও করতেছি। বলছেন না ভ্যালু আছে তার, এখান থেকে আমার অর্থ আসবে, এখান থেকে আমি ইনকাম করব, এটা একটা প্রপার্টি। আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউবে যত কন্টেন্ট দেখতেছেন এগুলো আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমি বুদ্ধি করে বানাইছি, এখান থেকে আমার কাছে ইনকাম হচ্ছে। এবং এটা যদি আপনি নকল করেন, এটা কপিরাইট আসবে, লিগালি আপনার কাছে নোটিশ আসবে যে এটা আপনি মালিক না, এটার মালিক হলো ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। দেখবেন নোটিশ পাবেন, আপনি নকল করলেই ধরা পড়বে। Next slide, 6. Real property. Real property is the combination of land, its permanent physical structure, and the intangible ownership right attached to it. Unlike personal property, which is movable, real property is fixed and generally encompasses the land surface, the airspace above, and minerals below. এখন বলা হচ্ছে রিয়াল প্রপার্টি। তাহলে কি রিয়াল প্রপার্টি হলো? এটা একটা ল্যান্ড থাকবে, মাটি থাকবে, এই যে পৃথিবীর একটা অংশ, ধরেন যে 1 কাঠা, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি পরিমাণ জমি আছে, সারফেস। এই সারফেসের উপরে 1 কাঠা একটা পৃথিবীর সারফেস, এইটুকু আপনি টাচ করতে পারবেন, ধরতে পারবেন, মাপতে পারবেন ট্যাপ দিয়ে এটা। এবং এর উপরে যত স্ট্রাকচার আছে, টেনজিবলি হোক, ইনটেনজিবলি হোক, যাই আছে তা, এবং তার উপরে যে আকাশ, এটাও আপনার।
এটাই হচ্ছে রিয়াল প্রপার্টি। আপনার ছাদের উপরে কিন্তু আপনাকে অন্য কাউকে কিছু বাঁধতেও দিবেন না, রাখতেও দিবেন না। কাজে আকাশটাও আপনার ওই বরাবর যে আকাশটা আছে। আচ্ছা, attached to it, unlike personal property, which is movable, real property is fixed. পার্সোনাল প্রপার্টি কিন্তু যেমন রেডিও, টেলিভিশন, এই কার, এগুলো মুভ করা যায়, একখান থেকে আরেকখানে নেওয়া যায়, কিন্তু রিয়াল প্রপার্টিটা মুভ করতে পারবে না, ওখানে আছে। ঢাকায় বসুন্ধরা যে 5 কাঠা জমি আছে আমার, ওটা ওখানেই থাকবে, ওখান থেকে সরানো যাবে না। আর আমার গাড়িটা আছে কার, টয়টা কার, এটা একবার ঢাকায় নেওয়া যায়, আবার ময়মনসিংহ নেওয়া যায়, ময়মনসিংহে ঢাকা নেওয়া, এরকম। ওটা হলো পার্সোনাল প্রপার্টি। তাহলে এখন বুঝতে পারছো, ওই রিয়াল প্রপার্টির উপরে যে বাতাস আছে, এয়ার আছে, স্পেস আছে, ওটাও একটা প্রপার্টি। ওখানে কাউকে আপনি বাড়ি করতে দিবেন না, ওর উপরে কোনো বাগানও করতে দিবেন না, আপনার পারমিশন ছাড়া। স্লাইড নাম্বার 7, পার্সোনাল প্রপার্টি। Personal property is any movable asset owned by an individual or business that is not permanently affixed to land or real estate, also referred to as chattels. It encompasses nearly everything you own except for immovable property like physical building and the ground they stand on. পার্সোনাল প্রপার্টি গুলো আপনার বাড়ি ঘর যেটা ফিক্সড আছে, এছাড়া যে সমস্ত জিনিসপত্র আছে এখান থেকে ওখানে নেন, এক বাসাতে আরেক বাসা জানামনে ট্রাক দেয় হোক, এই ঠেলা গাড়ি দেয় হোক, সবাই নিতে পারতেছেন, ওইগুলো হলো পার্সোনাল প্রপার্টি। পার্সোনাল প্রপার্টি যেগুলো মুভ করতে পারেন, এক বাসা থেকে আরেক বাসায়, এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাচ্ছেন। নেক্সট স্লাইড নাম্বার 8, হোয়াট ইজ ডিজিটাল প্রপার্টি। এটাই আমার মূল টার্গেট, যে আমি ডিজিটাল প্রপার্টিটা ভালো করে বলবো। এটা কিন্তু আগে ছিল না। ফিজিক্যাল প্রপার্টি পৃথিবীর তৈরি হয়েছে না, এতে আছে, কিন্তু এই যে ডিজিটাল প্রপার্টি, ইলেকট্রনিক প্রপার্টি এটা পরে আসছে। ডিজিটাল প্রপার্টি comprises any electronic information, file, online account, or asset an individual or organization own. Digital asset that can be owned, controlled, or licensed. Example include online account, website, digital file, software, and domain name. ডিজিটাল প্রপার্টি কোনগুলা? comprises any electronic information. এটাতে ইলেকট্রনিক ইনফরমেশন থাকে, যে আমরা যে সমস্ত কম্পিউটারে, মোবাইলে, বিভিন্ন ডিভাইসে ফাইল রাখি, এগুলো হয়তো ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক ইনফরমেশন থাকে তার মধ্যে। তাহলে এটা ফাইল থাকে, যেমন আমার MS ওয়ার্ডের একটা ফাইল আছে, এক্সেলের একটা ফাইল আছে, এরকম। আর অনলাইন অ্যাকাউন্ট, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, গুগল অ্যাকাউন্ট আছে, এটা আমারটা আপনি ব্যবহার করতে পারবেন না, আপনাকে ব্যবহার করতে দিব না, আপনি চাইলে পারমিশন দিলে ব্যবহার করতে পারেন। এটা আমার ডিজিটাল প্রপার্টি বা অ্যাসেট। অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন ওন করে, এটা একজন ব্যক্তি ওন করতে পারে,
কোনো অর্গানাইজেশন অন করতে পারে। যেমন আমি আমার যে ওয়েবসাইটটা আছে talukdarbd.com, এটা আমার অ্যাসেট, এখান থেকে আমার ইনকাম হয়। তো এটা আমার ইন্ডিভিজুয়াল। আমি আবার কোন একটা অর্গানাইজেশনের একটা ওয়েবসাইট থাকতে পারে, যেমন bapath.org, বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি একটা অর্গানাইজেশন, 400 উপরে সদস্য আছে। তাহলে ওদের একটা অ্যাসেট আছে, তার নাম হলো bapath.org ওয়েবসাইট। তো ওখানে তাদের মূল্যবান ডিজিটাল যে কন্টেন্ট রাখে, মানুষ দেখে, এটার ভ্যালু আছে, এটা যে কেউ আনঅথরাইজড ভাবে ব্যবহার করতে পারবে না। তাদের তথ্যগুলো দেওয়া আছে ওখানে। এগুলি ডিজিটাল অ্যাসেট ক্যান বি ওনড, কন্ট্রোল অর লাইসেন্স। এটা মালিক হওয়া যায় ডিজিটাল কন্টেন্টের, এটা নিজেই কন্ট্রোল করা যায়। যেমন আমি আমার ওয়েবসাইট আমি কন্ট্রোল করি। আমার ওয়েবসাইটে আপনি কোনো কিছু বসাইতে পারবেন না, কোনো ছবি দিতে পারবেন না, কিছু না। আমার ফেসবুক একটা আইডি, যেটা এটা আমার অ্যাসেট, ডিজিটাল প্রপার্টি। এখানে আমি শুধু পোস্ট দিতে পারবো, আপনি দিতে পারবেন না। আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে ওখানে কমেন্ট লেখার জন্য, আপনি কমেন্ট লিখতে পারবেন। আপনি আমার কন্টেন্টটা শেয়ার করতে পারবেন, কপি করে না, আপনি লিঙ্ক দিয়ে দিবেন। লিঙ্ক দিয়ে দিলে যেখান থেকে দেখবে সেটা আমার ডিজিটাল কন্টেন্টেই তার অন করবে। ওখান থেকে কোনো ইনকাম হলে ওটা আমার কন্টেন্টের ইনকাম হবে। এইরকম এক্সাম্পলের মধ্যে আছে অনলাইন অ্যাকাউন্ট। মানে যত কিছু অনলাইনে অ্যাকাউন্ট করে রাখছেন, এগুলো আপনার প্রপার্টি, অ্যাসেট, ওয়েবসাইট, ডিজিটাল ফাইল, সফটওয়্যার অ্যান্ড ডোমেইন। তাহলে যেহেতু এগুলো প্রপার্টি, অ্যাসেট, তাহলে আমি মারা যাওয়ার পর এটা মালিক হব, তাহলে আমার সাকসেসররা মালিক হব। তো অনেক সময় আমরা এই সমস্ত অ্যাকাউন্টগুলো, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, নমিনি করে যাই। নমিনি করে গেলে হয় কি, মৃত্যুর পরে ওই নমিনি কে তারা আমার টাকাগুলো দিয়ে দিবে। ওটা হলো ফিজিক্যাল। এরকম যে এই ডিজিটাল যে অ্যাকাউন্ট থাকবে, প্রপার্টি থাকবে, এইগুলি নমিনেশন করে দেওয়া হয়। যেমন আমার ফেসবুক, ইউটিউব যে চ্যানেল আছে, এগুলি ইনকাম হচ্ছে। তো এগুলি কন্ট্রোল করি আমি। তাহলে মৃত্যুর পরে কারা কন্ট্রোল করবে, কে কন্ট্রোল করবে? আমি আমার নির্দিষ্ট করে আমি আমার এক সন্তানকে দিয়ে গেছি। এই যারা এটা প্রপার্টি অন করছে, যারা এটা কন্ট্রোল করবে, যেমন ফেসবুক, মেটা, তাদের কাছে দেওয়া আছে নাম, তারাই ভেরিফাই করবে আমার মৃত্যুর পরে কে এই প্রপার্টিটা পাবে। এটা ডিজিটাল প্রপার্টি। নেক্সট স্লাইড নাম্বার 9, এক্সাম্পল অফ ডিজিটাল প্রপার্টি। যেমন ডোমেইন নেম। আমরা ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়েবসাইট আছে, এগুলো একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন আছে, এটা যে কেউ বানাইতে পারবে না। তারা আপনাকে চাইলে একটা নাম দিয়া, যেমন talukdarbd.com, এই নাম কিন্তু আর পৃথিবীতে নাই। এই নামে কোনো প্রপার্টি নেই, পৃথিবীতেই নেই। talukdarbd.comটা এই ডোমেইন দেওয়ার যে অথরিটি আছে, তাদের কাছে অ্যাপ্লিকেশন করে আমি নিছি এখন। এবং এটা নেওয়ার জন্য এজেন্সি আছে, যারা হোস্ট করে, এই প্রপার্টিগুলো হোস্ট করে তাদের কম্পিউটারে, তাদের কাছ থেকে কিনে নিছি আমি। এবং প্রতি বছর এটা রিনিউ করতে হয় টাকা দিয়ে দিয়া। যতদিন পর্যন্ত আমি দিব, অতদিন পর্যন্ত তারা এটা সুযোগ সুবিধা দিবে আমাকে। টাকা না দিলে আবার এটা ডিলিট করে দেবে, বন্ধ করে রাখবে, আবার স্টপ করে রাখবে। ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়, জমি জমা রেজিস্ট্রেশন করতে হয় আমার নামে,
ওইরকম ডোমেইন নেমও রেজিস্ট্রেশন করতে হবে। এর মধ্যে কি আছে? ওয়েবসাইট এবং ব্লগ। সোশ্যাল মিডিয়া যেগুলি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এইগুলিও ডিজিটাল প্রপার্টি। ইবুক, ইউটিউব চ্যানেল, এইগুলি প্রপার্টি। প্রপার্টি মানে দেখবেন সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। যে কোনো প্রপার্টির কথা যখন বলা হবে, ইউটিউব, ফেসবুক থেকে ইনকাম করা যায়। ইবুক, ইলেকট্রনিক বুক, এটাও একটা প্রপার্টি। এটা আপনি কোনো আছে ফ্রি পড়তে পারবেন, আবার কোনো আছে ফ্রি পড়তে পারবেন। আমার যেমন বেশ কিছু লেকচার আছে, সেগুলা আমি স্টাডি পুলে দিয়ে রাখছি, ওরা কন্ট্রোল করে। তো ওরা একটা লেকচার যদি কেউ ডাউনলোড করে, ডাউনলোড করার আগে তাদেরকে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করা যায়। ওই পাসওয়ার্ডটা পেতে তাদের $10 দিতে হয়। একটা লেকচার ডাউনলোড করলে $10। $10 থেকে তারা কিছু সার্ভিস চার্জ কেটে আমাকে দিবে। এই ধরনের ধরেন, তাহলে দেখেন বইও আছে আমার, এমনি প্রিন্টেড বই আছে, বই বিক্রি করে আমি টাকা পাই। আবার ওই বইয়ের যে কন্টেন্ট, ইলেকট্রনিক কন্টেন্ট, ওইটা আমি ইবুকে দিয়া ইবুক আকারে স্টাডি বলে দিছি, সেখান থেকে টাকা পাই। তাহলে এটা হচ্ছে ইবুক। ফটোস অ্যান্ড ভিডিও, ফটো এবং ভিডিও দেখায় যে টাকা পাওয়া যায়, এটা আপনারা শুনলে হাসবেন। এই যে আপনার এই যে ফেসবুকে আপনি একটা ছবি দেন, ছবি দেওয়ার পরে ওখানে কিছু লেখেন, এই ছবি দেখার সময় যখন অ্যাডভার্টাইজ আসে ফেসবুকে, ওই অ্যাডভার্টাইজ থেকে আপনাকে টাকা দিবে। আমরা কিন্তু পাচ্ছি, আপনারা জানেন কিনা, যে আমরা যে ছবি দিই, একটা ছবি দিয়ে একটা পোস্ট দিলাম, এই ছবি দিয়ে দেখা যায় একটা বিলের ছবি দিলাম সুন্দর, একটা বিকালের ছবি দিলাম, এটা অনেকেই দেখতেছে আর ধন্যবাদ জানাইতেছে, ধন্যবাদ। কিন্তু এর মাঝখানে অ্যাডভার্টাইজ আসতেছে। এই অ্যাডভার্টাইজ থেকে যে রেভিনিউ অর্ধেক ফেসবুক, ইউটিউব কোম্পানি পাচ্ছে, আর অর্ধেক আপনার যে কন্টেন্ট দিলেন যে সে পাচ্ছে। খেয়াল করছেন? তাহলে এখান থেকে কিন্তু ওই যে বলছে ইনকাম হয়, যেহেতু এটা অ্যাসেট। ফটো এবং ভিডিও অ্যাসেট। এই যে আমি ভিডিও দিচ্ছি, আপনি দেখতেছেন, দেখবেন মাঝে মাঝে আপনি অ্যাডভার্টাইজ দেখতেছেন যে যিনি অ্যাডভার্টাইজ দিয়েছেন তিনি ইউটিউব, ফেসবুককে টাকা দিয়েছেন, $5, $10 দিয়েছেন। তাহলে সেই টাকার অর্ধেক আনুমানিক ফেসবুক, ইউটিউব নিচ্ছেন, অর্ধেক আমাদেরকে দিচ্ছেন। এরকম যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা আমরা মনিটাইজ করছে আমাদের চ্যানেলগুলাকে মনিটাইজ, যারা চ্যানেল মনিটাইজ করে না তাদের দিবে না। ওটা একটা ক্রাইটেরিয়া থাকতে হবে মনিটাইজ করার। আর আছে সফটওয়্যার, যেমন আমি ডাক্তার, কিন্তু আমি খুব ইন্টারেস্ট পাই সফটওয়্যার তৈরি করা। আমি এই পড়াশোনা করে এই শিখে ইউটিউব দেখে, ফেসবুক দেখে, শিখে আমি সফটওয়্যার তৈরি করতে পারি। এখন আগে বই পড়ছি, এখন তেমন বই পড়তে হয় না, সব তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। আমার যেমন বিখ্যাত সফটওয়্যার ল্যাবরেটরি রিপোর্ট ম্যানেজার, এটা কিন্তু অনেক, আমার জানা মতো হিসাব করছিলাম, প্রায় 92টা ল্যাবরেটরিতে এই সফটওয়্যার দিয়ে রিপোর্ট করতেছে। তাহলে এটা একটা অ্যাসেট, এটার জন্য অনেকে আমাকে গিফট দিছে, কিছু ভালোই গিফট পাওয়া যায়। তাহলে ইনকামও হচ্ছে এখান থেকে, এই সফটওয়্যার থেকে। এটা কিন্তু আপনাকে ছুঁয়া দেখতে পারবেন, এটা ডিজিটাল প্রপার্টি। ডিজিটাল আর্টওয়ার্ক, ডিজিটাল আর্টওয়ার্ক, এটা আপনি ধরতে পারবেন না। আমার এক শালিকা দেখি এত সুন্দর সুন্দর আঁকে সে, মানে বাস্তবের মতো দেখা যায়। এই ডিজিটাল আর্টওয়ার্ক গুলো ডিজিটাল অ্যাসেট। নেক্সট স্লাইড, নাম্বার 10।
ভ্যালু অফ ডিজিটাল প্রপার্টি, ইনকাম জেনারেটর, ইনকাম জেনারেশন, বিজনেস ব্র্যান্ডিং, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অডিয়েন্স অ্যান্ড রেপুটেশন, লং টার্ম ইনভেস্টমেন্ট। এখানে ডিজিটাল প্রপার্টির ভ্যালু কি? ভ্যালু হচ্ছে একটা ইনকাম জেনারেশন। এর আগে কিছু কিছু এক্সাম্পল বলছি। আমি ডিজিটাল প্রপার্টি আছে আপনার কাছে, আপনি একটা MS ওয়ার্ডের ফাইল তৈরি করে রাখছেন, আছে পেন ড্রাইভে রেখে দিচ্ছেন, এটা কোনো ওই যে ঘর বানায় ফেলে রাখলে ভাড়াটা না দিলে যা হয় এরকম। কিন্তু আপনার এই MS ওয়ার্ডের ফাইলটাই যদি আপনি মানুষকে পড়ার জন্য ওয়েবসাইটে দিয়ে রাখেন, আর ওইখানে যদি অ্যাডভার্টাইজ আসে বা ওখান থেকে মানুষ ডাউনলোড করে টাকা দিয়ে, তাহলে এটা ভ্যালু আসলো, এখান থেকে ইনকাম জেনারেট করলো। আমি যে সমস্ত নোটগুলা ছাত্রদের জন্য করছিলাম, সেগুলো ডিজিটালে রূপান্তর করে আমার ওয়েবসাইটে দিয়ে রাখছি, ওখান থেকে ইনকাম জেনারেশন হচ্ছে। আমি যে সমস্ত গল্পগুলো লিখে বই তৈরি করছি, বই বিক্রি করে যেমন টাকা আসছে, আবার ওই বইগুলির ডিজিটাল ফর্মগুলা আমার ওয়েবসাইটে আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, ওখান থেকে জেনারেট করতেছে ইনকাম। তাহলে ইনকাম জেনারেট করে, বিজনেস ব্র্যান্ড করে, আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে কাজ করে। ওটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এটা কিন্তু চলতেই থাকবে। একবার আপনি তৈরি করে রাখলেন, শত শত বছর পর্যন্ত এটা থাকবে এবং আপনার জেনারেশন টু জেনারেশন ইনকাম হতেই থাকবে। আর যে একটা গল্প আছে না, যে এটা বারবার বলি, যে একটা ওয়ালের মধ্যে একটা মধু লাগাই রাখছে, শুধু লাগাই রাখছে, এরপরে মৌমাছি এসে বসতেছে, মৌমাছি এসে বসতেছে, এরকম। আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে রাখেন, ওয়েবসাইটে দিয়ে রাখেন, বিভিন্ন মিডিয়ায় দিয়ে রাখেন, শত শত বছর পর্যন্ত ইনকাম আসতেই থাকবে, শুধু একবার তৈরি করেন। ইউজ অফ ডিজিটাল প্রপার্টি, তো কোন কোন ক্ষেত্রে এই ডিজিটাল প্রপার্টি ইউজ করা হয়? স্লাইড নাম্বার 11। তার এক্সাম্পল হচ্ছে এডুকেশন, মার্কেটিং, এন্টারটেইনমেন্ট, কমিউনিকেশন, ই-কমার্স, রিসার্চ। এডুকেশন, মার্কেটিং, এন্টারটেইনমেন্ট, কমিউনিকেশন, ই-কমার্স, রিসার্চ, এগুলি এডুকেশন। তাহলে এডুকেশনে যারা ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট, তারা দেখবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতেছে, ডিজিটাল কন্টেন্ট। তারপরে অনলাইনে ক্লাস নিচ্ছেন, ডিজিটাল কন্টেন্ট, এগুলি এডুকেশনে ব্যয় হচ্ছে। আমি যে আপনাদেরকে শেখাচ্ছি, যারা শিখতেছেন, এটাও এক ধরনের এডুকেশন। এই ক্যাটাগরি কিন্তু হবে এডুকেশন ক্যাটাগরি, এই ডিজিটাল প্রপার্টি ক্যাটাগরি এডুকেশন। মার্কেটিং এর ক্ষেত্রে, মার্কেটিং করার জন্য দেখবেন সারাদিন আপনি টেলিভিশন দেখতেছেন, ইন্টারনেটে ইউটিউব দেখতেছেন, ঘন ঘনই মার্কেটিং এর অ্যাডভার্টাইজ আসতেছে, মার্কেটিং করতেছে। একটা দা বটি, এগুলো বিক্রি করতেছে, তারও আসছে। তারপরে বিভিন্ন রকম ফার্নিচার বিক্রি করতেছে, আসতেছে। এই নানা রকম মার্কেটিং করার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করে রাখছে। এন্টারটেইনমেন্ট, গান বাজনা আপনারা শুনতেছেন, যে এগুলো এন্টারটেইনমেন্ট হচ্ছে। কমিউনিকেশনের জন্য এই যে ইমেল আদান প্রদান করতেছেন, তারপরে ওই চ্যাট করতেছেন, চ্যাটিং করতেছেন, এইগুলি হলো ডিজিটাল কন্টেন্ট। ই-কমার্স, ই-কমার্স, আমরা অনলাইনে কেনাকাটা করতেছি, যে এটা কি সবাই বুঝতেছেন। এখন আমরা অনলাইনে ছবি টবি দিয়ে রাখছে, ভিডিও দিয়ে রাখছে, দেখে পছন্দ করি, ক্লিক করি, অর্ডার দিই, বাসায় এসে যাচ্ছে, টাকা নিচ্ছি। তাহলে ই-কমার্সটা, ইলেকট্রনিক কমার্সটা হচ্ছে আমাকে অনলাইনের মাধ্যমে হাতে পেলাম, ফিজিক্যাল এজেন্ট, ফিজিক্যাল প্রপার্টি, এটা বলে ই-কমার্স।
রিসার্চের ক্ষেত্রে আমি যেমন 3টা জার্নালের এডিটর। এই জার্নালগুলোতে রিসার্চ আর্টিকেল, রিসার্চের যে প্রবন্ধ এগুলো প্রকাশিত হয়। রিসার্চ করে যে রেজাল্ট পায় সেগুলির একটা প্রবন্ধ আকারে প্রকাশ করে। সেটা তো বই আকারে আছে, জার্নাল আকারে, প্রিন্ট আকারে আছে, আবার এটা ওয়েবসাইটে দিয়ে রাখছে। এটা হলো ডিজিটাল আকারে, ডিজিটাল জার্নাল আকারে আছে। সেগুলো সারা বিশ্বের মানুষ যে কোনো জায়গাতে এগুলো পড়তে পারছে, কিন্তু আমার যে প্রিন্টেড কপিগুলো সবাই পড়তে পারতেছে না। তাহলে কত সুবিধা ডিজিটাল প্রপার্টি। তাহলে আমাদের ডিজিটাল ফর্মে জার্নাল আছে, জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি, আমি চিফ এডিটর। এটা যেমন আমি পড়তে পারবেন বই দেখে দেখে, মানে জার্নাল দেখে দেখে, প্রিন্টেড কপি। আমি এই ময়মনসিংহ থেকে এটা প্রিন্ট করি, কিন্তু এটা খুব বেশি নাই মানুষের কাছে, কয়েকশো কপি আছে, ধরুন 400-500 কপি। কিন্তু এটা হচ্ছে আমি BFPoet.org এ দিয়ে রাখছি এবং ক্রস রেফে ইন্ডেক্স করছি। ক্রস রেফে ইন্ডেক্স করা মানে কি, সারা বিশ্বের মানুষ ক্রস রেফে সার্চ দিছে একটা রিসার্চ আর্টিকেল খুঁজতেছে, আপনি পেয়ে গেলেন বাংলাদেশের এই BFPoet.org এর লিঙ্ক করা, ক্রস রেফের সাথে ইন্ডেক্স করা, আপনার জার্নাল পেয়ে গেলেন। জার্নাল পেয়ে পছন্দ হলো, আপনি এটা তার রিসার্চ ইনক্লুড করে দিলেন, এবং উনি করলো কিনা তো আমরা জানতেছি, ওই লিঙ্ক হয়ে যাচ্ছে। রিসার্চের ব্যবহার। নাম্বার 12 হলো প্রোটেক্টিং ডিজিটাল প্রপার্টি। তাহলে যেহেতু একটু সম্পদ রক্ষা করতে হবে, আমরা বাড়িঘর বানিয়ে রেখে চলে গেলেন, বিদেশ চলে গেলেন, দেখবেন যে এরা দুর্বৃত্তদের আড্ডাখানা হয়ে গেছে, বা এই জমি দখল হয়ে গেছে, আরেক জমি নিয়ে গেছে। তাহলে প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি যেমন দখল হয়ে যায়, আপনার এই ডিজিটাল প্রপার্টির দখলে যেতে পারে। তাই কি করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে, কপিরাইট অ্যান্ড লাইসেন্সিং করতে হবে, রেগুলার ব্যাকআপ, প্রাইভেসি সেটিং দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, যে কেউ আপনি এটা সরাই নিতে পারবে না। মানে ফেসবুক একটা প্রপার্টি, ইউটিউব চ্যানেল প্রপার্টি, এটা যদি আপনার জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড দেন, মানুষে করবে কি দিই, জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড হয় কেন দিই, হয়ে গেছে, নিয়ে গেছে, এরপর আপনি পাবেন না, ওটা নিয়ে নিচ্ছে আপনার ওয়ার্ডে। তাহলে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে অনেক সময় দেখা গেছে যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবেন, ডিজিটাল প্রপার্টি, তো আপনি পাসওয়ার্ড দিচ্ছেন, কিন্তু আপনার কাছে আবার মোবাইলে মেসেজ আসবে, একটা কোড নাম্বার দিবে, এই কোডটা কি গেছে আপনি এখানে টাইপ করুন, ওই কোডটা দেখে। তাহলে 2টা ফ্যাক্টর, একটা আপনি পাসওয়ার্ড দিলেন, আবার মোবাইলে যে তারা ওটিপি বলছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড দিল, যে ওইটা আপনি আবার দেন, এটা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন হলো। আপনি ল্যাপটপ দিয়ে ঢুকছেন, মোবাইল আপনি মেসেজ আসে, সেখান থেকে এটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আর কপিরাইট অ্যান্ড লাইসেন্সিং, এটা কপিরাইট করে রাখবেন, যাতে এটা লাইসেন্স কার নামে হবে এটা দিয়ে রাখবেন, এটা অন্য কেউ আর নিতে পারবে না। যদি আপনি, আমি একবার ইন্দাজানি গেছিলাম, এই যে গত কয়েক মাস আগে, ওখানকার এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা ধারণ করে আমি আমার ইউটিউবে দিয়ে দিছি। তো আমাদের এলাকার একজন ছেলে, ও হয়তো বোঝে নাই জিনিসটা, যে এটা একটা প্রপার্টি, এখান থেকে যে আমার ইনকাম হয় এটা জানে না সেটা। তো ওইটা ওখান থেকে সে কপি করে তার ইউটিউবে পেশ করছে। তা আমার কাছে নোটিশ আসছে ইউটিউবে, যে কপিরাইট, ইউর কপিরাইট প্রপার্টি ডিটেক্টেড in another চ্যানেল। চ্যানেলে তারা
লিঙ্কও দিয়ে দিচ্ছে এই চ্যানেল, দেখি যে ওইটাই হুবহু সে ডাউনলোড করে দিয়ে দিচ্ছে। তো এখন তো আমারটা তো তাহলে হয়ে যাচ্ছে, হাতছাড়া হয়ে গেল, তাই না? প্রপার্টি হাতছাড়া হয়ে গেল। আমি কি করলাম, জাস্ট ডিসপোর্ট দিলাম, এটা আমার। তো ওইটা তার কাছে নোটিশ গেছে, এটা তো কপিরাইট প্রপার্টি, তুমি নিচ্ছ কেন? সে কোন দিয়ে সে আবার ডিজেবল করে দিচ্ছে তাকে, এরকম। তাহলে এইটাই হচ্ছে কপিরাইট, লাইসেন্স করতে হয় কপিরাইট। আর রেগুলার ব্যাক আপ নিতে হবে, মাঝে মাঝে এটা ডিলিট হয়ে যেতে পারে যে কোনো কাজে, ওটাকে বলে ভালনারেবল প্রপার্টিগুলি যে কোনো সময় একদম বেনিশ হয়ে যেতে পারে, ভালনারেবল। আরেকটা কথা আপনাদের বলি না, আমরা ভাইরাস ধরছে, ভাইরাস কিন্তু জীবাণু ভাইরাস নাই না, ডিজিটাল প্রপার্টিতে যে ভাইরাস ধরে ওইটা ওই ভাইরাস না, একটা অ্যাব্রিভিয়েশন ফর্ম হলো ভালনারেবল রিসোর্সেস আন্ডার সিজ। মানে একদম ভালনারেবল মানে কি, সহজেই বঙ্গুর, এটা শেষ করে নিছে, ভালনারেবল রিসোর্সেস আন্ডার সিজ ভাইরাস। তাহলে এই যে ভালনারেবল রিসোর্সেস একটা ক্লিক করলে ডিলিট হয়ে যায়, একটা ডিলিট বাটনের সাথে ডিলিট হয়ে যায়, তাহলে তো এত দামি জিনিস, মাঝে মাঝে এটা আরেক জায়গায় আমরা কপি করে রেখে দিতে হবে, এটাকে ব্যাকআপ বলে। এই যে আমি যে এই ডিজিটাল কন্টেন্ট তৈরি দিতেছি, এক সময় দেখা গেলো আমার নিজেই কোন অজান্তে আমার ডিলিট হয়ে গেছে, তখন আমি এই জন্য বড় হার্ড ডিস্ক কিনছি, হার্ড ডিস্কে প্রিজার্ভ করে রাখতেছি বা ব্যাকআপ করে রাখতেছি। এটা লাগতে পারে, নাও লাগতে পারে, তবে আছে। একদিন আমার এক কলিগ হাসতেছে, এই যে রাখতেছেন এই কি কোনদিন কাজে লাগবে? তাই আমি হাসলাম, কাজে লাগুক বা না লাগুক সেটা বড় কথা, আমার আফসোস থাকবে না, যদি না থাকে আমার ব্যাকআপটা আফসোস লাগবে, হঠাৎ কোনদিন চলে যায় সব। আর প্রাইভেসি সেটিং দিয়ে রাখতে হবে, যে কেউ যেন সেট করে আমার সেটিংটা দেখতে না পারে। নেক্সট স্লাইড এবং লাস্ট স্লাইড নাম্বার 13, সামারি হচ্ছে আজকের লেকচারের। প্রপার্টি ক্যান বি ফিজিক্যাল অর ডিজিটাল। ডিজিটাল প্রপার্টি ইজ ইনক্রিজিংলি ভ্যালুয়েবল। এটা আগে বলা হয় না, যে ডিজিটাল প্রপার্টি যেটা আছে যত দিন যাবে আস্তে আস্তে ভ্যালু বাড়তে থাকবে, ওই অডিয়েন্স বাড়তে থাকবে, ভিউয়ার বাড়তে থাকবে, কাজে ভ্যালু বাড়তে থাকবে। ফিজিক্যাল প্রপার্টির দাম বাড়ে আর কি, কিন্তু পরিমাণে বাড়ে না। 5 কাঠা জমি সবসময় 5 কাঠাই থাকবে, হয়তো এক সময় ছিল 25 লাখ টাকা, 20 বছর হয়ে গেল 5 কোটি টাকা, এরকম দাম বাড়ে, কিন্তু পরিমাণ ওইটাই আছে। ডিজিটাল প্রপার্টি এটার ভ্যালু বাড়ে এরকম। প্রোটেক্ট অ্যান্ড ম্যানেজ ডিজিটাল অ্যাসেট রেসপন্সিবিলিটি, এটা প্রোটেকশন দিয়ে রাখতে হবে। তা আমার উদ্দেশ্য ছিল যে আমরা আসলে সবাই ডিজিটাল প্রপার্টি ইউজ করতেছি এবং ইনকাম করতেছি ডিজিটাল প্রপার্টি দিয়ে, কিন্তু আমরা কি করতেছি নিজেরই অনেক সময় বুঝতেছি না কিভাবে ডিজিটাল প্রপার্টি। তো আজকের মতো শেষ করছি। আজকের আমার উদ্দেশ্য ছিল সাধারণ বন্ধুদেরকে, সাধারণ শিক্ষিত বন্ধু হইতে হবে, শিক্ষিত ছাড়া তারা এগুলো দেখতে পারতেছে না, বুঝতে পারতেছে না আমার লেখাগুলা। ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই লেকচারে অংশগ্রহণ করলেন এবং শেষ পর্যন্ত দেখলেন, শেষ পর্যন্ত শুনলেন, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে আরো ধন্যবাদ দেব। আমার এই ডিজিটাল কন্টেন্টটা আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন। কি করলে হবে? আপনি ওই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটা রিচ বেড়ে যাবে, মানে
ফেসবুক, ইউটিউব আরো বন্ধুদের কাছে পাঠাবেন। আর আপনার টাইমলাইনে যদি শেয়ার করে রাখেন, আপনার টাইমলাইনে শেয়ার করে, তাহলে আপনার যে শত, শত হাজার, হাজার বন্ধু আছেন তারাও তাদের মধ্যে থেকে অনেকে দেখবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আমি কিন্তু ডাক্তার। আমি প্যাথোলজি বিশেষজ্ঞ। কিন্তু আমি ডিজিটাল লাইনে আমার খুবই ইন্টারেস্ট পাই আমি। তাই আমি এইগুলি নিয়ে কথা বলি। এগুলি আমি বেশ কিছু অ্যাসেটের মালিক হয়েছি। আল্লাহ হাফেজ।